নিশি প্রভাব কাল বিষ্ণুপ্রিয়া প্রভাত কালে নিত্য প্রতিদিন কাঁখে কলসি নিয়ে সুরধ্বনি গঙ্গার জলে যায় পিতার বিষ্ণু পূজার জন্য জল আনয়ন করতে এবং নিজে স্নান করতে। আজকেও ব্যতিক্রম কিছু হয়নি। বিষ্ণুপ্রিয়া আমার নিত্য প্রতিদিনের মতো কাঁখে কলসি নিয়ে সুরধ্বনি গঙ্গাতে গেছে জল ভরতে। আর এই জল ভরে প্রতিদিনের মতো ঘরে ফিরে এসেছে। আর ঘরে ফিরে এসে কলসিটা ঘরের এক কোণে রেখে দিয়ে ওই ঘরের বাইরে চাপা ফুলের দিকে, চাপা ফুলের বৃক্ষর নিচে বসে একা একা নয়ন ধারায় ভেসে যাচ্ছে। ভাবতো কিছু বোঝা যায় না। সঙ্গে সঙ্গে পিতা রাজপণ্ডিত সনাতন মিশ্র ছুটে এলো। প্রিয়া, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? একটু আমার কাছে খুলে বল তোর অন্তরের কথা। নিত্য প্রতিদিনের মতো তুই প্রভাত কালে গেলি সুরধ্বনিতে গঙ্গায় জল আনতে, কিন্তু আজ তো দেখলাম কলসিটাও ফাঁকা পড়ে রয়েছে, তুই জলও ভরে আনিসনি। আবার এসে ঘরের মধ্যে না থেকে এই ঘরের বাইরে চম্পক বৃক্ষের তলায় বসে বসে এইভাবে নয়নধারায় ভেসে যাচ্ছিস। কি হয়েছে প্রিয়া? প্রিয়ার আজকে এই অবস্থা দেখে আজকে পদকর্তা কত সুন্দর খানি কলমখানি দিয়ে দিলেন। প্রিয়ার অবস্থাটা কেমন জানো? দেখো মরমে মরে আছে, মরমে মরিয়া আছে, দেখো মরমে মরে আছে, দেখো মরমে মরিয়া আছে, সনাতন তনয়া সনাতন তনয়া প্রিয়া একা একা বসে আছে, প্রিয়া একা একা বসে আছে। ছোট এই যে গানগুলো করছি, গানের আখরের কথাগুলো বোঝার চেষ্টা করো। মরমে মরিয়া আছে, প্রিয়ার আজকে মরমের হৃদয়ের যে অবস্থা দেখে মনে হচ্ছে মরম থেকে তার হৃদয়ে যেন আজকে শূন্য, এই হৃদয়ে মাঝে যেন প্রাণ নেই, মানে কিছু একটা হয়েছে আজকে। আখরখানি কি দিলেন? সনাতন তনয়া প্রিয়া একা একা বসে আছে, প্রিয়া একা একা বসে আছে, অমন করে কথা ভাবছে, একা একা বসে আছে, মন করে কথা ভাবিছে, একা একা বসে আছে, অমন করে কথা ভাবছে, প্রিয়া একা একা বসে আছে, অমন করে কথা ভাবছি, একা একা বসে আছি। তাই সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া, প্রিয়া কার লাগে কাঁদিছে গো, কার লাগি কাঁদিছে গো, প্রিয়া কার লাগে কাঁদিছে গো, কার লাগি কাঁদিছে। কি হয়েছে বলো কি হয়েছে, কি হয়েছে বলো কি হয়েছে, বল না প্রিয়া কি হয়েছে, ওই বল না প্রিয়া কি হয়েছে, শোয়ে বল না কথা কি হয়েছে, ওই বল না কথা কি হয়েছে, কেন অমন করে বসে আছিস, বল না প্রিয়া কি হয়েছে, অমন করে বসে আছিস, বল না প্রিয়া কি হয়েছে। পদকর্তা কি বললেন? প্রিয়া কি হয়েছে? এমন ভাবে একাকী কেন বসে আছিস? তোর কি হয়েছে? ও মায়েরা, মায়েরা বলো কি কথা বলছো? ঠিক আছে,
ছেলে ঠান্ডা লাগবে, চোখ মুখ বন্ধ হয়ে গেল সব। ঠিক আছে, মন দাও। প্রিয়ার ভাব যদি বুঝতে না পারো, পরে ঘর গিয়ে বলবে লীলা কি হলো কিছু বুঝতে পারলাম না। একে তো ভক্ত সংখ্যা কম, এই দেখো আমি যখন এখানে ঢুকলাম, যখন এদিকে হেঁটে গেলাম, এক ভর্তি লোক ছিল, ঘুমোচ্ছে। এরপরে কীর্তন হলে আবার চলে আসবে না উঠে। আজকে আর আসবে না, আসবে আজকে রাস গান আছে নাকি? রাস গান আবার সবাই চলে আসবে, এ সত্যি কথা। হ্যাঁ, এইরকম একটা আসরে গেছি বুঝলে, গান করলাম, কোনো ভক্ত নেই, দুইজন ভক্ত, দুইজন বসে রয়েছে। সারাদিন কীর্তন, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে কীর্তন করলাম। কীর্তন করে ওই যে সামনে যে দুটো লোক বসেছিল তাদের চরণে প্রণাম জানিয়ে বললাম, শোনো, তোমাদের মতো ভক্ত আমি কোথাও দেখিনি, তোমরা আজকে বসেছিলে বলে আজকে আমি কীর্তনটা ভালো করে গাইতে পারলাম। দুজন, এই দুজনের মধ্যে একজন কি বললো বলো তো? বলে বসে কি আর আছে সাধে, আসরের মধ্যে যে শতরঞ্জিত পাতা রয়েছে সেটা হচ্ছে আমার। কথাটা কি দা? বলে আমি এমনি বসে না, আসলে যে শতরঞ্জিত গান করছো শতরঞ্জির ওপরে সেইটা আমার। গান শেষ না হলে তো ঘরে নিয়ে যেতে পারছি না। আর আরেকজন যে বসেছিল সে কে বলুন তো? সে বলছে দাদা ওই মাইকের সেটটা হচ্ছে আমার, টাকা নিয়ে করা আছে কথা, মাইকটা তো চালাতে হবে। এই হচ্ছে হরিবাসের অবস্থা। যাই হোক, আমরা আমাদের দরকার নেই বেশি ভক্ত, অল্প ভক্ত থাকলে বেশি আনন্দ হয়। এক ভক্তি আসর, ওই সারাক্ষণ চঞ্চল আসর হবে, দরকার নেই। 10 জন ভক্ত থাকবে, 10 জন ভক্ত যদি মন প্রাণ দিয়ে গান শোনে, আমরা গানের মতো গান করে দিয়ে যাই। দেখো প্রিয়ার অবস্থা, প্রিয়া আজকে সুরধ্বনিতে গঙ্গার জলে জল ভরতে গিয়ে জল ভরতে পারেনি, ফাঁকা কলসি কাকে নিয়ে ঘরে ফিরে এসে ঘরের বাইরে বসে আছে। পিতা সনাতন মিশ্র এসে বলছে, প্রিয়া তোর কি হয়েছে, এমন করে একাকি কেন বসে আছিস, কেন কাঁদছিস, কি হয়েছে একটু বলবি? কিন্তু নারী জাতির সব ফোটে কিন্তু কথা ফোটে না। প্রিয়া তার মনের গোপন কথা তার বাবার কাছে বলতে পারলো না। কিন্তু দেখবেন মেয়েদের মধ্যে একটা গুণ আছে, শুধু মেয়েদের মধ্যে নয় ছেলেদের মধ্যেও আছে, যে কথাটা বাবা মায়ের কাছে বলা যায় না সেটা কার কাছে বলা যায় বলুন তো? বান্ধবীর কাছে। মনের যদি কোনো মরমের যদি সখা থাকে, বন্ধু থাকে বা বান্ধবী থাকে, তার কাছে মনের গোপন কথা খুব সহজেই বলা যায়। তাই পিতামাতা চিন্তা করলো যে আচ্ছা প্রিয়া তো আমাদের কাছে কিছু বলছে না, একটা কাজ করি, ওই বিষ্ণুপ্রিয়ার যে প্রিয় সই কাঞ্চনা, সেই কাঞ্চনাকে একটু ডেকে নিয়ে আসি, যদি তার কাছে একটু বলে। তাই পিতামাতা অতি সুন্দর করে আনয়ন করলেন বিষ্ণুপ্রিয়ার অতি প্রিয় সই কাঞ্চনা। সই রে সই, বলে বলে বিষ্ণুপ্রিয়া তোর কি হয়েছে, কি হয়েছে প্রিয়া এমন করে একাকি কেন বসে আছিস? এতক্ষণ বাবা মা বললো, বাবা মা হার স্বীকার করে আজকে সই কাঞ্চনা এসে দাঁড়িয়েছে। প্রিয়া কি হয়েছে? দেখে মনে হচ্ছে কোথায় হারিয়ে গেছে তোর নয়ন দুটো, দেখে মনে হচ্ছে তোর নিজের হৃদয়ের মধ্যে তোর প্রাণ নেই, কোথায় হারিয়ে গেছিস? একটু মনের গোপন কথা আমার কাছে বল, বল প্রিয়া তোর কি হয়েছে? কিন্তু বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলতে পারলো না। কাঞ্চনা আর বুঝতে বাকি থাকলো না যে প্রিয়া আজকে কোথায় তার প্রাণকে হারিয়েছে। সঙ্গে সঙ্গে বলে উঠল, রাধে শোন, আহা বিষ্ণুপ্রিয়া শোন, তোর মনের গোপন কথা তো তুই আমাকে বলবি না, তবে আমি বলি শোন। সেই বৃন্দাবনের কথা, যেদিন রাধারানী কৃষ্ণ রূপে নয়নে দিয়ে ঘরে ফিরে এসেছিল, সেদিন রাধারানী নিজের বলতে আর কিছু ছিল না, নিজের মধ্যে সে হারিয়ে গেছিল। রাধারানীর অন্তরের ব্যথা, সেই গোপন কথা সে কিন্তু প্রথম প্রকাশ করেছিল ওই ললিতা বিশাখার কাছে। তাহলে প্রিয়া তোর মনের গোপন কথা তুই আমার কাছে বল। এই রাধারানীর কথা বলাতে বিষ্ণুপ্রিয়ার অনুরাগটা একটু কমে গেছে। সে বলল, শোন কাঞ্চনা, আজকে কি হয়েছে জানিস? আমি সুরধ্বনিতে জল আনতে গেছিলাম, আর জল আনতে গিয়ে একটা অনন্য রূপের মানুষ দেখে ঘরে ফিরলাম। কাঞ্চনার কাছে কি বললো, সই আজকে সুরধ্বনিতে জল আনতে গিয়ে একটা অপরূপ রূপের মানুষ থেকে আমি ঘরে ফিরলাম, আর সেই রূপে নয়ন দিয়ে সেই অনুরাগ ভুজঙ্গ এমন করে দংশন করলো যে আমি তাকে ছাড়া আর কিছু ভাবতে পারছি। ওরে প্রিয়া, এ তুই কি বললি, কি শোনালি, কি হয়েছে একটু খুলে বল না। শোন কাঞ্চনা, আজকে আমি যখন সুরধ্বনিতে প্রভাতকালে ওই কাঁখে কলসি নিয়ে জল আনতে গেলাম,
তখন আমি ওই জল ভরতে গিয়ে কি দেখলাম জানিস? দেখলাম একটা সোনার পদ্ম ফুল ওই গঙ্গা সুরধনী বক্ষ মাঝে ভাসছে। আমি তো দেখে অবাক যে সোনার যদি পদ্ম হবে তাহলে সে জলে কেন ভাসবে, তাহলে সে জলে ডুবে যাবে। কিন্তু সেই সোনার পদ্ম আজকে গঙ্গা বক্ষ মাঝে ভাসছে। আমি কি দেখলাম জানিস? একটি সোনার কমল সুরধনির জলে, কমল সুরধনির জলে ও সোনা ও কাঞ্চনা একটি সোনার কমল সুরধনির জলে, একটা সোনার কমল ওই সুরধনির জলে হেলিয়া দুলিয়া যায়, ওই হেলিয়া দুলিয়া যায়। আজি সোনার কমল জলমল করে, সোনার কমল ঝলমল করি সোনার কমল ঝলমল করে, সোনার কমল ঝলমল করে, কমল তরঙ্গে ভাসিয়া যায়, কমল তরঙ্গে ভাসে যায়। কাঞ্চনা। আজকে প্রভাতকালে আমি দেখলাম একটা সোনার পদ্ম ফুল এই গঙ্গা বক্ষ মাঝে কেমন ভেসে বেড়াচ্ছে। আর যেই না ওই সোনার পদ্মটা দেখলাম আমার মনে লোভ জন্মালো যে ওই সোনার পদ্মটা যদি আমি নিজে ধরতে পারতাম তাহলে আমার এই দিগল দিগল কিসে আমি ওই সোনার পদ্মকে বেঁধে নিয়ে ওই নবদ্বীপের মাঝে রাজপথ দিয়ে হেঁটে গিয়ে আমি সকলকে ডেকে ডেকে দেখাতাম, করে সই এই দেখ আমার এই কেশ যুগলের মধ্যে কেশরাশির মধ্যে সোনার কমল কেমন, সোনার পদ্ম কেমন শোভা পাচ্ছে। আর এই লোক হতে আমি তখন কি করলাম জানিস তো সই, আমি সাঁতার জানি না, কিন্তু তারপরেও আমি নিজের প্রাণের মায়াকে ত্যাগ করে ওই সোনার পদ্মকে ধরবো বলে আমি জলের মধ্যে নামলাম। আর এই জলের মধ্যে নেমে আমার অঙ্গখানি দিয়ে যেই না সোনার পদ্মকে ধরতে যাব কি হলো জানিস? আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, আমার অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে গেল গো। আরো দূরে সরে গেল। ধরা হলো না, দেখো ধরা হলো না, ধরা হলো না, না না ধরা হলো না, সোনার কমল, না না ধরা হলো না, না না সোনা আর কমল ধরা হলো না। আমি ধরবো বলে জলে নেমেছিলাম, সোনার কমল ধরা হলো না, আমি ধরেব বলে নেমেছিলাম, সোনার কমল ধরা হলো না। কাঞ্চনা রে কি হলো জানিস? ওই সোনার কমলকে ধরবো বলে আমি যেই না জলে নামলাম, আমার অঙ্গখানি দিয়ে আমার হাতখানি দিয়ে যেই না সোনার পদ্মকে ধরতে যাব, সোনার পদ্মটা আমার হাতের পরশ পেয়ে হাতের ছোঁয়া পেয়ে আরো দূরে চলে গেল। যেই না আরো দূরে চলে গেছে এবার আমার মনে ভয় হলো, এবার কি করে যাব? এবার গেলেই তো আমি ডুবে যাব। কিন্তু তারপরেও আমি আমার মৃত্যু ভয়কে দূরে ঠেলে দিয়ে এইবারে ওই সোনার পদ্মকে ধরবো বলে আমি পুরোপুরি ওই সোনার কমল সোনার পদ্মর উপরে দিলাম এক ঝাঁপ। যেই না ঝাঁপ দিয়েছি আমার বাহুদয়ের মধ্যে আজকে কি জানিস? আমি বাহু পসারিয়া সোনার কমল, বাহু পসারিয়া সোনার
কমল বাহু বসারিয়া সোনার কমল ওই বাহু বসারিয়া সোনার কমল কমল বক্ষের মাঝারে ধরেছি গো, বক্ষের মাঝারে ধরে বুকের মাঝারে ধরেছি গো, বুকের মাঝারে ধরেছি। হ্যাঁ ধরেছি কমল হ্যাঁ ধরেছি কমল কাঞ্চনা, আমি ধরেছি কমল, আমি ধরেছি ধরেছি কমল, এই তো সোনার কমল ধরেছি কমল, ওকে সোনার কমল ধরেছি কমল, সোনার কমল ধরেছি কমল, ওই সোনার কমল ধরেছি কমল যাকে ধরবো বলে জলে আমি নেমেছিলাম, এই তো সেই সোনার কমল ধরেছি কমল, যাকে ধরেব বলে নেমেছিলাম, সোনার কমল ধরেছি কমল। সে কি রে প্রিয়া, কি সাংঘাতিক মেয়ে তুই, যে সোনার পদ্মকে ধরবো বলে তুই নিজের জীবনকে বাজি রাখলি, তাহলে শেষ পর্যন্ত সেই সোনার পদ্মকে তুই ধরেই ছাড়লি? বলে হ্যাঁ আমি ধরেই ছাড়ছি। তাহলে প্রিয়া একটা কাজ কর না, ওই সোনার পদ্মটা এনে একটু আমাকেও দেখা, আমি ওখানে দেখি সেই সোনার যে পদ্ম সেটা কতখানি সোনা দিয়ে গড়া। বলছে কাঞ্চনা রে, ওই যে সোনার পদ্ম সেটা তো আর আমার কাছে নেই। বলে সে কি রে, এই মাত্র তো বললি সোনার পদ্মকে ধরেছিস, তাহলে আবার নেই কেন বলছিস? বলে কাঞ্চনা, সোনার পদ্মকে আমি আমার বক্ষ মাঝে যেই না ধারণ করেছি, এই ধারণ করার পরে আমি যেই না আমার নয়নকে উন্মিলন করলাম, আমি কি দেখলাম জানিস? সোনার পদ্ম ভেবে যাকে আমি ধরেছি, আমি জীবনেও কখনো ভাবতে পারিনি যে আমি এমন একটা কাজ করে বসবো। আমি কি ধরেছি জানিস? ধরা মাত্র আমি যেই না নয়নকে উন্মিলন করেছি, আমি দেখলাম এ তো সোনার কমল নহে, নহে নহে নহে। সোনার কাঞ্চনা, সোনার কমল নয় রে, সোনার পদ্ম নয়, সোনার মানুষ এক, সোনার কমল নহে, সোনার মানুষ এখন কাঞ্চনা, আমি কি দেখলাম রে সোনার দেখলাম সোনার 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 মানুষ এক, সোনার কমলা